নারী এমন এক সৃষ্টি, তারা যে কোনো পুরুষের বুদ্ধিকে নাশ করতে পারে। আর যদি কোনো নারী সুন্দরী হওয়ার সাথে সাথে চালাকও হয়, তাহলে সোনায় সোহাগা। সেই নারী চাইলে যে কোনো পুরুষকে উন্নতির শেখরে পৌঁছাতে পারবে, আবার চাইলে ভিখারিও করে দিতে পারে। এই রকম নারী এক মুহূর্তে একটি ঘরকে স্বর্গও বানাতে পারে, আবার মুহূর্তের মধ্যে শ্মশানেও পরিণত করতে পারে। নারীদের মধ্যে এমন অনেক ভালো গুণ ও এমন অনেক খারাপ গুণ আছে, যা ভগবান ছাড়া আমি আপনি কখনোই বুঝতে পারবো না। আমাদের পৃথিবীতে বিভিন্ন সময়ে শ্রেষ্ঠ নারীরা আবির্ভূত হয়ে পৃথিবীকে বাসযোগ্য করে তুলেছেন, যাদের কার্যে বড় বড় সুলতান, রাজা, মহারাজা রাও ম্লান হয়ে গেছে। আজকের ভিডিওতে এমন এক নারীর আলোচনা রয়েছে, যিনি খুব সুন্দরী, চালাক এবং কামুক। এই রানী যদি এক নজরে কাউকে দেখে নিতেন, তাহলে সেই পুরুষের বুদ্ধি কাজ করতো না, সেই পুরুষের চোখ মুখ লাল হয়ে যেত। কারণ এরকম সুন্দরী নারী তিনি স্বপ্নেও দেখেননি, বাস্তবে তো দূরের কথা। এই রানী সুন্দরী হওয়ার সাথে সাথে এতই শক্তিশালী ছিলেন যে একসঙ্গে 12টি সাম্রাজ্যকে জয় করে নিজের আয়ত্তে রেখেছিলেন। প্রিয় বন্ধুরা, আমি আজ যার কথা বলছি তিনি হলেন দ্য গ্রেট এম্পেরিয়র, ইজিপ্টের সুন্দরী ও কামুক মহারানী নেফরতারির কথা। এই নেফরতারিকে নেফরতিতিও বলা হয়। প্রিয় বন্ধুরা, ইজিপ্টে নেফরতিতি নামে আরও একজন রানী ছিলেন, কিন্তু আজ আমি যার কথা বলছি তিনি হলেন নেফরতারি। নেফরতারি শব্দের অর্থ হলো সুন্দরী সাথী। এই অর্থ নেফরতারির সঙ্গে খুবই মানানসই ছিল, কারণ তিনি এতই সুন্দরী ছিলেন যে তিনি যখন আয়না দেখতেন, সেই আয়নাও ফেটে টুকরো টুকরো হয়ে যেত। নেফরতারি হলেন ইজিপ্টের এক মহান শাসক, দ্বিতীয় রামসেসের পত্নী। নিউ কিংডম কালের সময়ে মিশরের সভার সদস্য, অর্থাৎ মিশরের 19তম রাজবংশের সদস্য ছিলেন। নেফরতারির অস্তিত্ব অর্থাৎ পরিচয় মানুষ জানতে পারল যখন নেফরতারির বিবাহ ইজিপ্টের মহান শাসক দ্বিতীয় রামসেসের সঙ্গে হলো। নেফরতারির যখন বিবাহ হয় তখন নেফরতারির বয়স ছিল 13 বৎসর এবং রামসেসের বয়স ছিল 15 বৎসর। প্রিয় বন্ধুরা, যদি লোককথা অনুসারে বলা হয় বা ইজিপ্টের শাসনকাল সম্বন্ধে বলা হয়, মিশরের 19তম শাসক রামসেসের প্রথম পত্নী বা রাজনৈতিক সাথী এই নেফরতারি ছিলেন। নেফরতারির ছেলেবেলা সম্পর্কে বেশ কিছু জানা যায় না, কিন্তু কিছু পণ্ডিত ব্যক্তি এবং ইতিহাসকার এর মতে নেফরতারি এক ভালো পরিবারে জন্মেছিলেন, কিন্তু কোনো বড় পরিবারে জন্মাননি। কারো মতে তিনি ইজিপ্টের অধিবাসীই ছিলেন না, কারণ সেই সময় নেফরতারির মতো এত সুন্দরী পুরো ইজিপ্টে কেউ ছিল না। প্রথম নেফরতারি ও রামসেসের জীবন বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে চলছিল, কারণ ইজিপ্টের মানুষরা পুরনো চিন্তাধারা নিয়ে চলত, যার প্রভাব নেফরতারির বৈবাহিক জীবনেও প্রভাব পড়েছিল। কিন্তু বিয়ের 2 বৎসর পর দুজনের মধ্যে প্রেম ভালোবাসা বাড়তে থাকে। রামসেস স্ত্রী নেফরতারির জন্য অনেক মহল ও দুর্গ নির্মাণ করেন, যা আজও মিশরে অবস্থিত রয়েছে। রামসেস এক বড় সাম্রাজ্যের মালিক ছিলেন। সাম্রাজ্য রক্ষা, অন্যদিকে বংশ রক্ষা দুটোই সামলাতে হতো। এই জন্য কয়েক বৎসরের মধ্যেই রামসেস আবার দ্বিতীয় বিবাহ করে নেন এবং দ্বিতীয় বিবাহের অল্প দিনের মধ্যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে 8টি বিবাহ করেছিলেন। এদিকে প্রত্যেকটি বিবাহের পর নেফরতারির সমস্যা আরও বাড়তে থাকে, কারণ স্বামী রামসেস তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যদিও নেফরতারি সবার থেকে সুন্দরী ছিলেন, কিন্তু রামসেসকে যেহেতু অন্য পত্নীদেরও সময় দিতে হতো, কারণ বংশ রক্ষার জন্য রামসেসকে অন্য পত্নীদের সঙ্গে সময় কাটাতে হতো। সেই সময় রামসেস অন্য পত্নীদের সঙ্গে সন্তান উৎপাদনের জন্য সময় দিতেন। সেই সময় সারা সাম্রাজ্য নেফরতারি দেখাশোনা করতেন। কিন্তু নেফরতারি রামসেসের জন্য অন্য পত্নীদের হিংসা করতে লাগলেন। নেফরতারি সাম্রাজ্যের লোভী ছিলেন না বা টাকা পয়সারও লোভী ছিলেন না, তিনি শুধু রামসেসকে চাইতেন। কিন্তু রামসেস নেফরতারিকে ছেড়ে অন্য পত্নীদের সঙ্গে বিলাস বেসনে দিন কাটাতে থাকেন। এই সময় নেফরতারিকে রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ কার্যের জন্য নুবিয়া যেতে হয়।
রামশেষ তখন নেফরতারির সঙ্গে এক বিশ্বস্ত উজিরকে পাঠান, সাথে কিছু সেনা পাঠান, কারণ এর আগে নেফরতারি কোনো দিন সাম্রাজ্যের কাজে এত দূর পথ যাননি, কারণ নেফরতারির সুরক্ষা জরুরি ছিল। প্রিয় বন্ধুরা, এই নুবিয়া দেশটি তখনকার দিনে এক রহস্যময়ী দেশ ছিল। নুবিয়া নর্থ ইজিপ্টে অবস্থিত, নীল নদীর তীরে অবস্থিত ছিল এই নুবিয়া দেশটি। ইতিহাসে আমরা পড়েছি মিশরকে নীল নদীর দান বলা হয়। এখানে একটি ছোট মহল ছিল, এখানে মানুষও কম বসবাস করত। সেই সময় এখানে প্রায় 1000 থেকে 1500 লোক বসবাস করত। এই লোকেরা কাঠ ও জলের কাজ করত। এদের কাজ ছিল কাঠের বড় বড় পাত্র বানিয়ে সেইগুলিতে জল ভর্তি করা এবং সেই জলের পাত্রগুলিকে ইজিপ্টের বিভিন্ন স্থানে পৌঁছানো। রামশেষ এখানে নতুন সাম্রাজ্য স্থাপন করতে চাইছিলেন এবং হাতিয়ারের কারখানা তৈরি করতে চাইছিলেন। এর ফলে সেখানকার গরিব মানুষ যাতে বেশি উপার্জন করতে পারে এবং নুবিয়া সম্পূর্ণভাবে জনবসতিপূর্ণ এলাকা হয়ে ওঠে। এই জন্য রানী নেফরতারি এখানে এসেছিলেন। নেফরতারি যখন নীল নদীর তীরে অবস্থিত এই মহলে প্রবেশ করলেন, তখন তিনি দেখলেন এটা নামেই মহল, একটা ভাঙাচোরা ঘর। সুন্দরী রানী নেফরতারি এইসব দেখে ক্রুদ্ধ হলেন এবং উজিরকে বললেন, তুমি তো জানো এখানে আমি আসব, তাহলে তুমি আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করনি কেন? তখন উজির বললেন, এখানে এইসব সুবিধা পাওয়া যাবে না, অর্থাৎ কাজ করার লোকই এখানে নেই। তখন উজিরের আদেশে সৈন্যরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগলো। রানী বললেন তারা যেন মহলের উপরিভাগ আগে পরিষ্কার করে দেয়, যাতে তিনি একটু আরাম করতে পারেন। রানীর কথা মতো সৈন্যরা কাজ করতে আরম্ভ করলো, কিন্তু অনেক রাত হওয়ায় সম্পূর্ণভাবে কাজ সম্পন্ন হলো না। নেফরতারি সেই সময় মহলের বাইরের দিকে বেরোলেন। রাত প্রায় তখন 11টা। এদিক ওদিক হাঁটতে লাগলেন। রাত্রের সময় ছিল, সেহেতু চারিদিক নিস্তব্ধ। রানীর কানে নীল নদীর জলের শব্দ এসেছিল। সেই আওয়াজ এমনই ছিল, একাকী কেউ থাকলে ভয়ে জ্ঞান শূন্য হয়ে পড়বে, কারণ জলের গতি দ্রুত হলে যখন সেই জল পাথরে ধাক্কা মারে তখন সেই আওয়াজ ভীষণ ভয়ঙ্কর হয়। কিন্তু নেফরতারি সেই আওয়াজে ভয় তো পেলেনই না, বরং নদীর কাছে গিয়ে নদীর এদিকের কিনারাতে দাঁড়িয়ে জল দেখতে লাগলেন। প্রিয় বন্ধুরা, এটি সেই নদী ছিল যেখানে প্রায় 10 লক্ষ লোক প্রাণ দিয়েছিলেন। নেফরতারি নদীর যে কিনারে দাঁড়িয়েছিলেন, নদীর সেই দিকে একটি বড় পাথর ছিল। নদীর স্রোত সেই পাথরের গায়ে ধাক্কা খাচ্ছিল, ফলে জলের বিন্দু নেফরতারির উপরে পড়েছিল, যার ফলে নেফরতারির সুন্দর শরীর পুরোপুরি ভিজে যেতে লাগলো। কিছুক্ষণ তিনি সেখানে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করছিলেন। উজির রানীকে খুঁজতে খুঁজতে সেইখানে উপস্থিত হলেন এবং নেফরতারির ভেজা শরীর দেখে চমকে উঠলেন। উজির কোনো রকমে নিজের মনকে সংযত করে মহারানীকে বললেন, আপনি এখন মহলে চলুন, আপনার থাকা রুম পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। রানী তখন নদীর তীর থেকে মহলের দিকে আসতে লাগলেন। আজ নেফরতারি যেন একটু অন্যরকম হাবভাব পাল্টে গেছে, কিন্তু উজির শুধু নেফরতারির সুন্দর ভেজা শরীরখানার দিকে তাকিয়ে তাকিয়ে আসছে। উজির মনে মনে ভাবলেন, রানীকে যদি আমার শয্যাসঙ্গী করতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হয়ে উঠত, কারণ পুরো ইজিপ্টে রানীর মতো সুন্দরী নারী আর কেউ নেই। ভেজা শরীরের কারণে রানীর বস্ত্র পুরো চিপে বসেছিল, রানীর বক্ষস্থল যেন বাইরে উঁকি মারছিল। যতই রানী হাঁটছেন তার শরীরের কাপড়ে জল মাটিতে ফোঁটা ফোঁটা পড়ছে। কিন্তু এদিকে রানীর এই রূপ দেখে উজিরের যেন কণ্ঠা শুকিয়ে যাচ্ছে, যেন এক্ষুনি পিপাসা মিটিয়ে ফেলে নেফরতারি মহলে পৌঁছলেন। উজির তখন সিঁড়ির কাছে দাঁড়িয়ে রানীকে দেখতে লাগলেন। রানী সেই মহলের একটির পর একটি সিঁড়ির ধাপ উঠতে লাগলেন। এদিকে উজিরের চোখ মুখ লাল হতে লাগলো। সিঁড়িতে উঠতে উঠতে রানীর বক্ষস্থল যতই দোল খেতে লাগলো। উজিরের মন আর স্থির থাকতে পারছে না। উজির ভাবছেন এক্ষুনি গিয়ে যেন তিনি রানীকে জোর করে জড়িয়ে ধরেন, কিন্তু রাজা রামশেষের কথা মনে করে
উজির নিজের মনকে কিছুটা সংযত করলেন। যিনি এত বড় সাম্রাজ্যের এক ভয়ঙ্কর ভোগবিলাসী রাজা, জানতে পারলেই মৃত্যু অবধারিত। প্রিয় বন্ধুরা, এটি ছিল কাহিনীর প্রথম অংশ, যা ইজিপ্টের অফিসিয়াল ওয়েবসাইটে নেফরতারির সম্বন্ধে লেখা আছে। প্রিয় বন্ধুরা, কিন্তু কিছু ঐতিহাসিকগণের মতে ওই রাতে নদীর কিনারে এক কামুক কাহিনীর সূত্রপাত হয়। ওই সময় উজির যখন নফরতারিকে ভিজে কাপড়ে দেখেছিলেন, উজির নিজেকে সামলাতে পারেননি। সেইখানে একাকী নফরতারির সুন্দর রূপ দেখে বিবেক শূন্য হয়ে নফরতারিকে জড়িয়ে ধরেন, এবং নফরতারিও এক যৌবনবতীর নারী ছিলেন। যেহেতু নফরতারিকে ছেড়ে তার স্বামী রামসেস অন্য পত্নীদের নিয়ে মেতে থাকতেন, নফরতারিও কামের খিদায় জ্বলছিলেন। সেই জন্য নফরতারি উজিরকে বাধা না দিয়ে উজিরের সঙ্গে সম্ভোগের আনন্দ উপভোগ করতে থাকেন। কিন্তু বলা হয়ে থাকে সেই রাতই উজিরের শেষ রাত ছিল। কিন্তু কী কারণে উজিরের সেই রাত্রে মৃত্যু হয়েছিল তা আজও সবার অজ্ঞাত। নুবিয়া থেকে ফিরে আসার পর নফরতারির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। বলা হয় তিনি সেই রাত্রে নীল নদীর কালা জাদুকে জাগিয়ে তুলেছিলেন, যার জন্য তাকে এক বলি দিতে হতো। নেফরতারি সেদিন কালা জাদুকে বশ করার জন্য ওই উজিরকে সেদিন বলি দিয়েছিলেন। নেফরতারি নুবিয়া থেকে ফিরে এসে ইবাদত অর্থাৎ পূজা পাঠে বেশি মন দিতে লাগলেন। তিনি এক কুমিরের পূজা করতেন। সেই কুমির অর্ধেক জল থেকে বেরিয়ে থাকতেন, অর্ধেক জলের মধ্যে থাকতেন। এ এক বিশেষ রকমের পূজা পাঠ ছিল, যা সম্রাট রামসিসও জানতেন না। কিছুদিন পর হঠাৎ নেফরতারির মৃত্যু হয়। নেফরতারির যখন মৃত্যু হয় সেই সময় তিনি মাত্র 35 বৎসরের ছিলেন। এই ঘটনার সবথেকে বড় দুঃখ রামসিস পেয়েছিলেন। তিনি নেফরতারির মৃত্যুর পর পাগলের মতো হয়ে গেছিলেন। তিনি তখন নেফরতারির স্মরণে অনেক ইমারত ও মন্দির বানিয়েছিলেন। মৃত্যুর আগে শেষবার নেফরতারি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলেন যখন তাকে নুবিয়া যেতে হয়েছিল। এই জন্য রামসিস নেফরতারির স্মৃতিচিহ্নরূপে অব্বু চিহ্নের মন্দির বানিয়েছিলেন। এই মন্দির আজও অবস্থিত আছে, যা ভ্রমণ পিপাসু ব্যক্তিদের কাছে আকর্ষণের পাত্র। আব্বু চিহ্নের এই মন্দির দুটি পাথরকে কেটে বানানো হয়েছে। এই মহান মন্দির নেফরতারির সাথে রামসিস এবং অনেক মহান রাজস্ব দেবতাকে সমর্পণ করা হয়েছে। এই মন্দিরে রানী নেফরতারি এছাড়া আরও অনেক শাহী বংশের বাচ্চাদের ছবি আছে। 1960 দশকের সময় অসমান বাঁধ থেকে আসা প্লাবনের জল থেকে মানুষকে বাঁচানোর জন্য বিজ্ঞানীরা এই দুটো মন্দিরকে স্থানান্তর করে দেন। এই মন্দির পরিদর্শন করতে আসা অর্থাৎ ভ্রমণ পিপাসুদের কাছ থেকে এই মন্দিরের সম্বন্ধে যে ফিডব্যাক নেওয়া হয়, তাদের সবার কাছ থেকে একটি ফিডব্যাক পাওয়া যায়। এখানে আসা প্রত্যেক ব্যক্তির মধ্যে আজব অনুভূতি হয়, কেউ যেন তাদের কাছে কাছে ঘুরছে। কিন্তু আজ পর্যন্ত কোনো ভ্রমণ পিপাসুর কোনো ক্ষতি হয়নি। প্রিয় বন্ধুরা, এই হলো ইজিপ্টের সবচেয়ে সুন্দরী রানী নেফরতারির কাহিনী। প্রিয় বন্ধুরা, আমার এই পুরা কথাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন এবং বন্ধুদের শেয়ার করতে পারেন। এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা এখনও আমার এই পুরা কথাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।